তখন কয়টা বাজে জানা নেই। আমি আপাতত ওনার হাতে একটা শক্ত চর খেয়ে তবদা মেরে ফুলে বসে বসে কান্না করছি। উনি আমাকে অনেক সময় ধমকালেও কখনো গায়ে হাত তুলেনি, কিন্তু আজ হুট করে এভাবে চর মারার আমি তাজ্জব মনে বনে গেলাম। তারপর এক প্রকার ফুরে ফুরে বসে কান্না করে দিলাম। উনি আমার পাশে বসে নীরবতা পালন করছেন। নীরবতা ভেঙে উনি কঠোর কণ্ঠে বললেন, ধৈর্য নেই তোমার নূর? তুমি এত অধৈর্য কেন বলবে আমায়? একটুও কি বুদ্ধি শুদ্ধি নেই তোমার? আমি যে এত তোমার কেয়ার করি, তোমার না বলা কথাগুলা বোঝা যায়? তোমাকে এত স্নেহ করি, এগুলা কেন করি? শুধুমাত্র বউ হিসাবে। কিছুদিন যাবৎ যে আমি তোমার সাথে অন্যরকম বিহেভ করছি, তাতে কি তুমি বুঝতে পারছো না কিছু? নাকি বুঝেও না বোঝার ভান করছো? আমি এবার কান্না করতে করতে বললাম, গত রাতে তো বললেন আপনি আমাকে ভালোবাসেন না। উনি এবার রেগে আমার মুখে চেপে ধরে বললেন, সে আমার মুখের কথা নিয়ে মরতুই বলেছিলাম তো, মুখ বললে এসব হয় নাকি? আমি ভালোবেসে ফেলছি সেটা আমার মুখে বলা লাগবে কেন? তারপর আবার চিল্লিয়ে উঠে বললেন, বল কেন লাগবে? তুই বুঝে নিসনি কেন? বললে আমি মুখ থেকে হাত সরিয়ে নিলাম। আমি এবার কান্না বন্ধ করে ওনার দিকে এক মনে তাকালাম আর ভাবতে লাগলাম, উনি কি বললেন আজ আমাকে ভালোবাসেন? আমি ওনাকে কান্নারত গলায় বললাম, আপনি আমার সাথে মজা করছেন তাই না? আপনি যদি ভালোবাসেন তাহলে কাল ওমন বলেছিলেন কেন? উনি আমার কথা শুনে রেগে ওনার চুল টেনে ধরে বললেন, আল্লাহ তোমার একটা গাদা কই কেন আমার কপালে রেখেছেন কেন কে জানে। তারপর নিজেকে শান্ত করে বললাম, দেখো কালকে চাইতেই আমি তোমাকে আমার মনে সব কথা বলতে পারতাম, কিন্তু বলিনি কারণ আমি তোমাকে সারপ্রাইজ করতে চেয়েছিলাম। তাই তো আয়োজন। তুমি কি ভাবছো এমনি এমনি তোমাকে এখানে আনা? না, একদম না। আমি তোমাকে আমার মনে সব অনুভূতি বোঝানোর জন্য এখানে এনেছি। এই যে হাজব্যান্ড হিসেবে তোমাকে সারপ্রাইজ করা, এর জন্যই এনেছিলাম। কিন্তু তুমি বলে উনি থেমে গেলে বললেন, বিয়ের পর তোমার সাথে থাকতে থাকতে আমি তোমার মায়ায় পড়ে গিয়েছিলাম। তোমার প্রতি আমার আকর্ষণ অনুভব করতাম। আমার বউ হিসাবে যেমন মেয়ে চেয়েছিলাম তার ঠিক উল্টা তুমি। কিন্তু তাও অন্যরকম অনুভূতি হতো তোমার প্রতি। তুমি বারবার আমার সামনে এলোমেলো অবস্থায় আসায় আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে তোমার মাঝে ডুব দিতাম। কিন্তু এমন না যে তোমাকে আমি পছন্দ করতাম। বিয়ের আগেও কিন্তু তোমাকে পছন্দই করতাম, কিন্তু চঞ্চলতা দেখে আমার বিরক্ত হতাম না হলেও তুমি আমার জন্য পারফেক্ট ছিলে নূর। আমি প্রথমে তোমার প্রতি থাকা অনুভূতিগুলোকে পাত্তা দেইনি, কিন্তু ওই দিন মনে আছে বাসায় ছিলাম না, সেদিন তোমাকে আমি প্রচুর মিস করেছিলাম, যাকে বলে বাড়াবাড়ি মিস। আমি কোনোভাবেই নিজে কাজে মন দিতে পারছি না, বারবার তোমার চেহারা আমার চোখের সামনে ভেসে উঠতো। আস্তে আস্তে বুঝতে পারলাম আমি কাজ কতুরে থেকে নূর কৌতুকে হয়ে যাচ্ছি। তাই সেদিন তোমার কান্না দেখে উমন বিহেভ করেছিলাম। তারপর আমার হাত দুটো ওনার হাতের মাঝে নিয়ে বললেন, নূর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর ভালোবাসি। কিন্তু তুমি কি করলে? বলে রেগে আমার হাত ছেড়ে দিলেন। আমি ওনার সব কথা শুনে কিছুক্ষণ থমকে বসে রইলাম। তারপর যখন বুঝতে পারলাম উনি শুধু আমাকেই ভালোবাসেন, তখন আমি শব্দ করে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার কান্না দেখে উনি বসা থেকে উঠে দাঁড়ালেন। বুঝতে পারলেন উনি রুম ত্যাগ করে যাচ্ছেন। আগে আমি ধরে উঠে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। উনি রেগে আমার অন্য পাশ দিয়ে চলে যেতে নিলেই আমি ওনার বুকে ঝাঁপিয়ে পড়ে ওনার গলায় জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললাম, মির্জা সাহেব আমিও আপনাকে ভালোবাসি। উনি আমার হাত ছাড়তে চেষ্টা করলেন, কিন্তু আমি আরো শক্ত করে ওনাকে জড়িয়ে ধরে ধরলাম। ওনার আর মাঝে আমার এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে গেল। যখন দেখলেন ওনার শক্তি দিয়ে আমাকে ছাড়াতে পারছেন না ওনার বুক থেকে, তখন উনি শান্ত হয়ে গেলেন, তবে আমাকে জড়িয়ে ধরলেন না। আমি এবার কান্না বন্ধ করে বললাম, সরি, আমি কি জানতাম না কি আপনি আমাকে ভালোবাসেন? উনি বলেন, মুখে বলতে হবে কেন? আমি এবার আদরে গলায় বললাম, আমাকে 100 বার বলতে হবে, না হলে আমি বুঝবো না। উনি বিরক্ত নিয়ে বললেন, ন্যাকামো করো না আর ছাড়ো আমায়।
তুমি এই রুম থেকে আমি ওই রুমে থাকবো। আমি বললাম, আপনি না বলছেন আজকে কোনো ছাড়াছাড়ি নেই। উনি একটু অভিমান গলায় বললেন, বলেছিলাম তো, কিন্তু বউ তোমার উল্টা বুঝলো। সে তো আর আমাকে তার কাছে চাইলো না। আমি লাজুক গলায় বললাম, কে বলছে সে চায় না? উনি এবার হুট করে আমার কোমর জড়িয়ে ধরে বললেন, চাই নাকি? আমি লাজুক হেসে বললাম, হুম। উনি আমাকে বললেন, এত যে মুখে তর্ক করা ভয় লাগে না? আমি বললাম, ভালোবাসি তো। উনি আমাকে সোজাভাবে দাঁড় করলেন। তারপর উনি হাঁটু গেড়ে বসে আমার দুই হাত ওনার হাতের মাঝে নিয়ে বললেন, মিসেস নূর জামান, আমি তোমাকে ভালোবাসি। কখনো আমার মনে আঘাত করো না, আর আমাকে ছেড়ে যাবে না। আমার বাকি জীবনটা নূরময় করে দিয়ে প্রমিস করো। ওনার বাচ্চামো কথাগুলো শুনে হেসে ওনাকে এভাবে জড়িয়ে ধরলাম। আমি আপনাকে ভালোবাসি মির্জা সাহেব। আমি সারা জীবন আপনার সাথে কাটাতে চাই। মৃত্যু ছাড়া কখনো আপনাকে ছেড়ে যাব না, প্রমিস। সেই রাত্রে আমাদের একান্তই ভালোবাসাময় ছিল। সেখানে শুধুমাত্র ভালোবাসাই ছিল। দেখতে দেখতে কেটে গেল আরো 1 মাস। এই 1 মাস ছিল আমাদের জীবনের সেরা মাস। উনার আমার সম্পর্ক অনেকটাই গাঢ় হয়েছে। কখনো বা ঝগড়া, কখনো মান অভিমান, কখনো আবার ভালোবেসে এক। আমার আর মারিয়ার দ্বিতীয় বর্ষের টেস্ট এক্সাম সবেমাত্র শেষ হলো, কিন্তু এই মাসে আমি আর মারিয়া ছিলাম জেলখানার মতো। কারণ আমাদের সাথে থাকতো প্রায় আমান ভাইয়ার ঠিক করার বডিগার্ড। সোজা ভার্সিটি টু ভাষা আর আশপাশ দেখার সুযোগ আমরা পাইনি, তবে ভালোই কাটছে দিন। এক্সাম শেষ হওয়ার অনেক দিন বন্ধ থাকবে ভার্সিটি, তাই রুদ্র ঠিক করেছেন যে কয়েকদিন ভার্সিটি বন্ধ থাকবে। সে কয়েকদিন ওনার সে ফ্ল্যাটে থাকবো আমি, কারণ ওনার বাবার বাসা থেকে ওনার কাজে যেতে অনেক সমস্যা হয়। বাড়ির সবাই রাজি, তাই আমিও একবার বাধ্য হয়ে রাজি হয়ে গেলাম। তবে তার মধ্যে একটা গুড নিউজ হলো, মারিয়া প্রেগনেন্ট, যাতে কারো বাসায় সবাই খুশি। দাদি তো এক প্রকার লাফালাফি শুরু করে দিয়েছেন, কিন্তু যদি কেউ বেশি খুশি হয়ে থাকেন সেটা হলো আমান ভাই। ভাইয়া 2 মাস তো চেষ্টা করলাম তোমার কথায় রুদ্র ভুলতেই পড়ে, তবে পারলাম কই। চৌধুরী বলল, আমি অনেক চেষ্টা করেছি ওদের আলাদা করতে, কিন্তু এখনো তারা বিয়েটা স্বাভাবিকভাবে নিয়ে সংসার করছে। তাই আমি ভাই হিসেবে তোকে একটা কথা বলবো, মুড অন, সব ভুলে যা। সবাই রিয়ান ফারিয়া রুম ত্যাগ করলো। ফারিয়া কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লো আর মনে মনে বলল, ভাইয়া তুমি আমার জন্য অনেক করছো, কিন্তু এবার আর না করার জন্য আমি করব। রুদ্র হলো আমার, হবে না হলে কারো হবে না। আমি এমআইটাকে দরকার পড়লে শেষ করে দেব, তাও আমার রুদ্রকে চাই। বলেই জোর জোর করে কাঁদতে লাগলো। ম্যাডাম, আমার মির্জা বহুত চালাক আছে, ব্যাপারটা এখন তার বউ বডিগার্ড দিয়ে বাঁচার রাখিয়াতেছে। আমরা কোনোভাবে তার বউরে তুলে আনতে পারতেছি না। শাইলা খাতুন রাসেলের দিকে রাগী চোখে তাকিয়ে বলেন, আমি কিছু জানতে চাই না। পারিস সেভাবে মেয়েটাকে তুলে আনবি, একদিন না একদিন আর ভুল হবেই হবে। রাসেল বলল, ম্যাডাম আরেকটা খবর, আপনার মেয়ের লগে যার বিয়ে হয়েছে তার খবর ভালা কইরা জাইন্না আইছি। শাইলা খাতুন বললেন, ওর কোনো খবর আমি এখন জানতে চাই না। আমার মেয়ে ভালো থাক, সেটা আমি চাই। ওর পিছনে আর লোক লাগাবি না, ও ভালো থাকলেই ভালো। রাসেল কিছু একটা বলতে চেয়ে আর বলল না, কিন্তু শাইলা খাতুন তাচ্ছিল্য হেসে বললেন, আহান চৌধুরী নাকি দেশে ফিরছেন, খেয়াল রাখবে আমার মেয়ের খোঁজ যেন সে না পায়। রাসেল বলল, আপনি যা বলবেন ম্যাডাম। শাইলা খাতুন চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আহ, পুরো দুনিয়াগুলো কতই না সুন্দর ছিল, যেভাবে দীর্ঘশ্বাস ফেললেন। রাত তখন 11টার কাছাকাছি। আমি আর উনি ওনার যে ফ্ল্যাটে আছি, খেয়ে দিয়ে অনেক আগে ঘুমিয়ে এসেছি, কিন্তু আমি এই পাশ ওই পাশ করছি, তবে ঘুম আসতেছে না। আর উনি চোখে গ্লাস চশমা দিয়ে ফাইল দেখার ব্যস্ত। আমাকে এমন করতে দেখে উনি আমার দিকে তাকিয়ে বলেন, কি সমস্যা, ঘুমাচ্ছ না কেন? আমি এবার শুয়ে থেকে উঠে বসলাম আর বিরক্ত নিয়ে বললাম, আমার ঘুম আসতেছে না। উনি শান্ত গলায় বললেন, চোখ বন্ধ করো, ঘুমানোর চেষ্টা করো। আমি বললাম, আপনি সহ আসুন না।
উনি এবার হালকা রেগে দেখিয়ে বললেন, নূর বাচ্চামো করবে না, দেখছো না আমি কাজ করছি আর ঘুমাই, একদম বিরক্ত করবা না আমায়। ওনার কথায় আমার মন খারাপ হলো, তাই অভিমান করে আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়তে ওনার কথাগুলো মনে পড়ে শব্দ ছাড়া কান্না করতে লাগলাম। তবে কিছুক্ষণ পর উনি আমাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, কিছু বলা যাবে না, ঢং ওমানি কান্না করে দিবে, বাচ্চা না তুমি, একদম প্যাচ প্যাচ করে কাঁদবা না। আমি ঝাড়া দিয়ে ওনার হাত সরিয়ে বললাম, একদম আমাকে ছুবেন না, আপনি আপনার মতো কাজ করুন। উনি এবার আমাকে আস্তে পৃষ্ঠে ধরে বললেন, আচ্ছা সরি বাবা, তুমি ঘুমাও, তারপর আমি কাজ করব। ওনার কথা শুনে আমি ওনার দিকে ফিরে ওনার জড়িয়ে ধরলাম। ভালোভাবে বললে তো আপনি কাছে আসবেন না, যে কান্না করলাম অমনি চলে আসলেন, খিলখিল করে হেসে উঠলাম। উনিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, তুমি না এখন কান্না করলে আবার এখন হাসছ, এক নেকা বউ পেয়েছি। আমি বললে উনি হেসে উঠলেন। আমিও হাসলাম, তবে কিছু বললাম না। রুদ্রকে জড়িয়ে ধরে একসময় নূর ঘুমিয়ে পড়ল। সে ঘুমাতে রুদ্র ওকে ভালোভাবে শুয়ে দিয়ে আবার কাজে লেগে পড়ল। সে মনে মনে ঠিক করলো, থানায় যাওয়ার সময় সে স্লিপ ড্রেস যাবে আর ইউনিফর্ম পকেট করে দিয়ে যাবে। সেখানে গিয়ে না হয় চেঞ্জ করে নেবে, এতে করে নূর কিছুই বুঝতে পারবে না। মেয়েটা এমনি আলাভুলা বোকা ভাবে মনে মনে হাসলো। খুব ভালো হবে তুমি যদি রুদ্রর জীবন থেকে চলে যাও, আমি রুদ্রকে ভালোবাসি আর রুদ্র আমাকেও ভালোবাসে। আশা অতি সুন্দরী রমণীর কথা শুনে মৃদু হেসে বলেন, দুঃখিত আপু, আমি না রুদ্রর জীবন থেকে যাচ্ছি না, উনি আমাকে যেতে দেবেন। তাই আমাকে অহেতু কথা বলে কোনো লাভ আপনার হবে না। মেয়েটা আমার কথা শুনে রেগে বললেন, রুদ্র শুধু আমাকে ভালোবাসে, ও তো ভালো মনের মানুষ, তাই তোমাকে ডিভোর্স দিতে দিয়ে তোমার জীবন নষ্ট করতে চাচ্ছে না। কিন্তু প্লিজ তুমি ওর জীবন থেকে সরে যাও আর আমাদের দুজনকে মুক্তি দাও। ওনার কথাই এবার রেগে সারা শরীর আমার ঘিরি রিরি করতে শুরু করলো। তাই এক প্রকার রেগে বললাম, আপু আপনার মাথা ঠিক আছে? আপনি আমার হাজবেন্ড নামে যা তা বলবেন আর আমি বিশ্বাস করে নিব? সরি আপু, এত বোকা আমি নই। আর শোনো, আমরা একে অপরের প্রচন্ড ভালোবাসি, তাই আপনি আমাদের মাঝে না আসলে ভালো হবে। বললে আমি ভার্সিটি থেকে বের হয়ে আসলাম। মারিয়া অসুস্থ, তাই সে আসতে পারেনি, আমি একাই এসেছি। যেতে ফারিয়া সেদিকে রাগি চোখে তাকালো আর মনে মনে বলল, অনেক বড় ভুল করছো মেয়ে। আমি তোমাকে শান্তভাবে বুঝাতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজের বিপদ নিজেই ডেকে আনলে। কি সমস্যা, কথা বলছো না কেন? আর এভাবে কান্না করার মানে কি বলবে? রুদ্র কথা শুনে ওনার দিকে ছলছল চোখে তাকিয়ে আর মুখ কালো করে বললাম, আপনার পিছনে যে এত আশিকা আছে আমার আগে জানা ছিল না। উনি ভ্রুকুচকে বললেন, আশিকা মানে? আমি বিরক্ত নিয়ে বললাম, ছেলে মানে আশিক, মানে মেয়ে মানে আশিকা। আমার কথা শুনে উনি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে তারপর হুম হুম করে হেসে উঠলেন আর বলেন, এইসব অদ্ভুত কথা শুধু তুমিই বলতে পারো। বলতে হাসতে লাগলো। উনার হাসি দেখে বিরক্ত লাগলো। আমি মরি আমার জ্বালায় আর উনি আছেন হাসির তালে। তাই এক প্রকার রেখেই বললাম, একদম হাসবেন না, আমার মোটেও ভাল লাগতেছে না আপনার হাসি। উনি আমার গলা টেনে দিয়ে বললেন, ভিতরনি আজকে আবার কি হলো? তুমি নাক ফুলিয়ে সকালে সব ঘটনা ওনাকে খুলে বললাম। আমার কথা শুনে ওনার চোয়াল শক্ত এলো। তারপর রাগ নিয়ে বলল, মেয়েটার কথা আমার বিশ্বাস করছো নাকি? আমি বিরক্ত নিয়ে বললাম, দূর, বিশ্বাস করতে যাব কেন? কিন্তু মেয়েটা আপনাকে মনে হয় আসলে ভালোবাসে, তাই আমার খারাপ লাগছে, ইচ্ছে হচ্ছে মেয়েটার মাথা ফাটিয়ে দিতে। আর কাউকে পাইনি, একজন বিয়াইটা বেড়ারে পেলো বলে মন খারাপ করলাম। আমার কথা শুনে উনি উচ্চস্বরে হেসে উঠলেন আর বলেন, হা হা হা, আচ্ছা মিসেস, তাহলে এই জন্যই রাগ হয়েছে। আরে বাবা, কাউকে ভালোবাসা তো পাপ না, সে ভালোবাসতেই পারে, তাতে সমস্যা কি? আমি শুধু তোমাকেই ভালোবাসি। ওনার কথা শুনে আমি মুখ কালো করে বললাম, দাদি ঠিকই বলছে, সুন্দর মাইয়া পেলে কপালে ঝালাপালা হয়, তাই তাড়াতাড়ি বাচ্চা নিয়ে পায়লাই উত্তম। উনি আমার কথা শুনে আমার পাশে বসে আমার এক হাত ওনার হাতের মাঝে নিয়ে বললেন, আরে বোকা মেয়ে, দাদি তো এমনই মজা করে বলেছেন কথাগুলা। আর শোনো, বাচ্চা আল্লাহ যখন দেন আমার তাতে কোনো সমস্যা নেই,
তারপর আমরা হাত ওনার বুকে রেখে বললাম, এই হৃদয়ে শুধু তোমার বাসা নূর। আমি কিছু না বলে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে রইলাম। আচ্ছা, এত ভালোবাসা, এত ভাসুক, আমার কপালে সইবে তো? রিয়ান চৌধুরী বসে বসে ল্যাপটপ কাজ করছে, কিন্তু তার মনে শুধু নূরময়ীর মধ্যে। আর তার চোখের সামনে ভেসে উঠছে নূর আর রুদ্র জড়িয়ে থাকা দৃশ্যটি। সেই দিন কোনো কাজের জন্য গাড়ি নিয়ে বের হয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় রুদ্র আর নূরকে জড়িয়ে ধরে আনন্দময় দেখতে তার মন একদম লেগেছিল। মনে মনে রুদ্রের হিংসা করতে লেগেছিল, কিন্তু পরে নিজেকে সামলাতে নিল। তারা হাজব্যান্ড ওয়াইফ পবিত্র বন্ধনে আবদ্ধ আছে, তাই হয়তো একে অপরে ভালোবেসে ফেলেছে। এইসব স্বাভাবিক, কিন্তু তাও রিয়ানের মন মানছে না। বারবার নূরময়ীকে নিজের কাছে রাখতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সেটা তার চরিত্রের সাথে যায় না। এভাবে ভাবতে ভাবতে রিয়ান ফোন বেজে উঠল। রিয়ান তাকিয়ে দেখলো তার বাবার সে প্রিয় পুরনো বন্ধু আহান চৌধুরী। উনি তাদের অসহায় অবস্থায় সাহায্য করেছিল, তাই তো সে এত বছর চলে যাওয়ার পর রিয়ান ওনার খোঁজ খবর নেন। রিয়ান ফোন রিসিভ করে সালাম দিল, তারপর খোঁজ খবর নিতে লাগলো। ফোনের ওপাশ থাকা আহান চৌধুরী সালামের জবাব দিয়ে কিছুক্ষণ নর্মাল ভাবে কথা বললেন। মাইয়া বাচ্চা ইয়া, আমি দেশে ফিরছি কাল, তো আমাকে নিতে আসবে না? রিয়ান হেসে বললেন, বাবাই। ছোটবেলা থেকে রিয়ান ওনাকে বাবাই বলে সম্বোধন করেন। তুমি আসবে আর আমি নিতে আসবো না, তা কি করে হয়? আহান চৌধুরী বলল, আমি 10টার মধ্যে পৌঁছে যাব। রিয়ান বলল, ঠিক আছে বাবাই। তারপর তারা কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। রিয়ান আজকে ভীষণ খুশি, তার বাবাই ফিরছে। ফারিয়া শুনলে একদম খুশিতে লাফালাফি শুরু করে দিবে ভেবে মুচকি হাসলো। আপনাকে সারপ্রাইজ দিতে গিয়ে সে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাব কখনো আমি ভাবিনি রুদ্র। কাঁপতে কাঁপতে কথাগুলা বললাম ওনাকে। ওনার সোফায় বসে আমার দিকে এক মনে তাকিয়ে আছেন। আমি ভাঙা গলায় বললাম, আপনি এত গুলাদিন পরিবারের সবাইকে ঠকিয়েছেন, সাথে আমাকে। আপনি কেন এমন করলেন বলতে পারবেন? উনি এবার রেগে বসা থেকে উঠে আমার সামনাসামনি এসে বলেন, মুখ সামলে কথা বলো নূর। না বুঝেন না, জেনে আজে বাজে বকবেন না। আমার প্রফেশনটা, আমার ইচ্ছে হলে সবাইকে বলবো, ইচ্ছে না হলে বলবো না, সেটা একান্তই আমার ব্যাপার। ওনার সাথে আমার 2 দিন ধরে দেখা না হওয়া, ওনাকে প্রচন্ড মিস করতেছিলাম। উনি কাজের জন্য উনি নাকি ওনার বাবার বাড়িতে যেতে পারেননি, তাই আমি ভাবলাম ওনাকে সারপ্রাইজ দিতে কেমন হয়। তাই ওনাদের গাড়ি নিয়ে সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম ওনার সে ফ্ল্যাটের দিকে। ওই ফ্ল্যাটে একটা চাবি আমার কাছে উনি রেখেছেন, যাতে উনি না থাকায় আমার সে ফ্ল্যাটে আসা যাওয়া সমস্যা যেন না হয়। তাই কিন্তু আমি খুশি মনে ফ্ল্যাটে ঢুকতে থেমে গেলাম। উনি পুলিশের পোশাক পরা, আর ওনার সাথে আরো 5-6 জন পুলিশ পোশাকে পরে সোফায় বসে ওনার সাথে কি যেন কিসের কেসের কথা বলছেন। আর সব চাইতে বড় কথা, সেইখানে থাকা একটা ছেলে ওনাকে সম্বোধন করছেন, রুদ্র স্যার। এই রাসেল কেসটা আপনি সমাধান করার চেষ্টা করছেন, দেখবেন ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন আর ব্যাপারটা ধরতে পারবেন। উনি ওই ছেলেটাই কিছু বলতে যাবেন, তার আগে হুট করে সেই দৃষ্টি আমার দিকে পড়ল। আমার সাথে উনি চমকে উঠলেন, আর ওনার চমকানো দেখে আমি সবার দিকে তাকালো। আর তাকালে ভ্রু কুঁচকে ফেললেন। রুদ্র বসা থেকে উঠে দাঁড়াইয়া বললেন, তোমার সাথে থানায় গিয়ে এই নিয়ে আলোচনা হবে, এখন আসতে পারো। ওনার কথা সবাই বের হয়ে গেলেন। বর্তমান আমি সোফায় বসে কান্না করছি আর সব হিসাব মিলানোর চেষ্টা করছি। উনি পুলিশ হিসেবে হয়তো ওনার পিস্তলটা ছিল। উনি আমার সামনে দাঁড়িয়ে আছেন আর রাগে চোখে তাকিয়ে বলেন, নূর কান্না বন্ধ করো, বিশ্বাস করো আমার এইসব একদম ভালো লাগছে না। তোমাকে এখানে কে আসতে বলেছে? আর এসে আমাকে আমাকে বলে আসবে না? কিছু না বলে নিজের ভয় কাটানোর চেষ্টা করলাম। মনে মনে নিজেকে সরিয়ে বললাম, নূর তুই কি ন্যাকামো শুরু করেছিস? বাচ্চা, তুই এত কেন ভয় পাস? সে পুলিশ হলেও তোর হাজব্যান্ড। নিজেকে নিজে আরো কিছু বকে শান্ত হলাম। তারপর ওনাকে দিকে তাকিয়ে বললাম, আপনি বললেন না কেন আপনি পুলিশ? উনি রেগে বলেন, নূর সেটা আমি বলতে ইচ্ছুক নই। শুধু এতটুকু জেনে রাখো, আমি চাই না আমার কারণে পরিবারে কেউ সমস্যার মধ্যে যাক। আমি কিছু না বলে উঠে দাঁড়ালাম। এক প্রকার অভিমান নিয়ে বললাম, আমি ওই বাড়ি ফিরে যাচ্ছি, আপনি এখানেই থাকেন। খবরদার আমার শ্বশুর বাবার বাড়িতে একদম যাবেন না। আপনি মিথ্যা বলে এসেছেন এতদিন ধরে।
সেখানে যাওয়ার আপনার কোনো অধিকার নেই। আমি বাড়িতে গিয়ে সবাইকে আপনার সত্যটা বলে দিব। আমার কথায় উনি মৃদু হাসলেন, তারপর বললেন, ঠিক আছে যাও, সমস্যা নেই। যদি আমি ওই বাসায় একেবারের জন্য না ফিরি তখন আবার কেঁদে কেঁদে জ্ঞান হারিও না। আর যাও, যাওয়ার বলে সবাইকে আমার জন্য আরো ভালো হবে সে কথাটা আমি বলতে চেয়েও পারিনি, সেটা তুমি বলে দিও, আমার উপকার করে দিও। ওনার কথা শুনে রেগে আমি আবার সোফায় বসে পড়লাম। উনি হেসে আমার পাশে বসেন, আমার কাঁধে মাথা এলিয়ে দিয়ে বললেন, নূর, কিছু কিছু কথা আমি একান্তই রাখতে পছন্দ করি। আশা করি এতে তোমার কোনো সমস্যা হবে না। আমি কিছু না বলে চুপচাপ বসে পড়লাম। উনি দুষ্টামি হেসে বললেন, বসে আছো কেন? তুমি না চলে যাবে বলেছিলে? আমি রেগে বললাম, যাব না আমি। উনি এবার হেসে বললেন, তাহলে থাকো, সমস্যা কি? আমার এখন উঠতে হবে, থানায় যেতে হবে। তুমি রাতের ডিনার রেডি করে রেখো, যদি না পারো খাবার অর্ডার করে নিব, সমস্যা নেই। আমি বললাম, খাবার অর্ডার করতে হবে না, আমি রান্না করতে পারবো। আর কখন ফিরবেন? উনি উঠে দাঁড়িয়ে আমার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, রাত হবে একটু, তবে আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। আচমচা ওনার এমন কাজে অবাক হলে মুচকি এসে বললাম, আমি অপেক্ষায় থাকবো। আর ভুল টুলি হলে ক্ষমা করবেন আর ভুলগুলো ধরিয়ে দিবেন।